হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং অত্যন্ত বিবাদমান একটি বিষয়, যে বিষয়টি আজ আমরা সম্পূর্ণভাবে শাস্ত্রসম্মতভাবে, শাস্ত্র মানে আমাদের ইতিহাস, আমাদের যে শাস্ত্রগ্রন্থ আছে সেই শাস্ত্রের আলোকে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব। সকলের সাথে থাকবেন। বিষয়টি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান গঙ্গার পশ্চিম পাড়ে নাকি গঙ্গার পূর্ব পাড়ে, অর্থাৎ বর্তমান সময়ে যে তথাকথিত নবদ্বীপ শহর অথবা বর্তমান সময় যে মায়াপুর শহর, এই বিষয়টি আমরা সম্পূর্ণ শাস্ত্রের আলোকে নিরপেক্ষভাবে শাস্ত্রে যেভাবে আছে সেইভাবে আমরা উপস্থাপন করব। আপনারা বিদ্বৎ সমাজ, আপনারা বুদ্ধিমান সমাজ, সাধারণ মানুষ, আপনারা এটি বিচার করবেন এবং সিদ্ধান্ত গ্রহণ করবেন। সমাজে এখন এমন একটি অবস্থা, ধর্ম নিয়ে ধর্মগুরুগণ শুরু করেছেন বিভিন্ন ধরনের ব্যবসা। সত্য কথা লুকিয়ে রাখা হচ্ছে শাস্ত্রের মধ্যে, মুখের মুখে অনেক কথা অনেকভাবে অনেক রকম প্রচার করার মাধ্যমে মাঝখানে নিজেদের বিজনেস চালু করে রেখেছেন। তাই আজ আমরা শাস্ত্রের আলোকে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করব। তো সকলে সাথে থাকবেন, বিশেষ অনুরোধ সকলের সাথে থাকবেন এবং কারো কোনো বিষয়ে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। এরপরে আরও অনেক বিষয় এমন আসবে যেগুলি বিবাদমান বিষয় নিয়ে শাস্ত্রের আলোকে আমরা সলিউশন করব। তাই সকলের সাথে থাকার জন্য যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমরা ধীরে ধীরে এগোতে থাকি। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্প তরুর ভৈষ্ঠ কৃপা সিন্ধু বেবচ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। তো যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান কোথায় বা আবির্ভাব স্থান কোথায়। চৈতন্য মহাপ্রভু এখান থেকে 500 প্রায় 38-39 বছর আগে তিনি আবির্ভূত হয়েছিলেন। তাই সবার আগে একটি বিষয় আমাদের ক্লিয়ার করতে হবে যে চৈতন্য মহাপ্রভুকে আবির্ভূত হতে বা জন্মগ্রহণ করতে এই পৃথিবীতে দেখেছে এরকম কোনো ব্যক্তি আজ আমাদের সামনে নেই যে উনি দাঁড়িয়ে বলবেন যে আমি এই ছেলেটিকে অমুক জায়গায় জন্মগ্রহণ করতে দেখেছি। তাই আমাদেরকে সম্পূর্ণভাবে নির্ভর করতে হবে ইতিহাসের পাতার উপর। ইতিহাস বা শাস্ত্রে যেভাবে ওনার পার্ষদ বৃন্দ যেভাবে লিপিবদ্ধ করেছেন সেই সকল বিষয়ের সাথে সাথে ভৌগোলিক বিষয় এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বৈষ্ণব সমাজ, সমগ্র বৈষ্ণব সমাজের। এখন বৈষ্ণব সমাজ তো সবাই যারা বিষ্ণুর উপাসনা করছে, কারণ যারা নবদ্বীপের পূর্ব পাড়ে মায়াপুরে ওনারও বৈষ্ণব সমাজ, যারা পশ্চিম পারে নবদ্বীপ শহরে যারা বলছেন যে তারাও বৈষ্ণব সমাজ, তাই সকল বৈষ্ণব সমাজ তো এখন দুই ভাগে বিভক্ত হয়ে আছে। তথাপি আমরা সকলের বিষয় নিয়ে আলোচনা করব, সকলে অত্যন্ত মনোযোগ দিয়ে আপনারা শ্রবণ করবেন। প্রথমে আসি যে বিষয়টি নিয়ে, আসলে চৈতন্য মহাপ্রভুর যে বিষয় সেটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর কোথায় আবির্ভূত হয়েছিলেন। সবার আগে উভয় পক্ষ যেটি মেনে নিয়েছেন সেটি হচ্ছে নবদ্বীপ, এক পক্ষ মানতে চায় না মায়াপুর। তো প্রথমে উভয় পক্ষ নবদ্বীপ, এই বিষয়টি আমরা বিশেষ দৃষ্টি বিশেষ আপনার জোর দিয়ে আমরা এই বিষয়টি জানার চেষ্টা করব। তো নবদ্বীপ সম্পর্কে চৈতন্য মহাপ্রভুর যে জন্মস্থান সেই বিষয় সম্পর্কে প্রথমেই পাওয়া যায় হচ্ছে চৈতন্য ভাগবত। আপনারা দেখবেন এই যে চৈতন্য ভাগবত, আপনারা দেখতে পাচ্ছেন কিনা চৈতন্য ভাগবত। তো এই চৈতন্য ভাগবতে চৈতন্য মহাপ্রভুর যে জন্মলীলা, সেখানে চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি নবদ্বীপের মাহাত্ম্য সম্পর্কে যে সেখানে বৃন্দাবন দাস ঠাকুর এই সুন্দর শ্লোকটি লিপিবদ্ধ করেছেন। তিনি লিখেছেন, নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই। নবদ্বীপ একটি গ্রাম, নবদ্বীপ একটি গ্রাম এবং সমগ্র ত্রিভুবন বলতে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন, এই ত্রিভুবনে এর থেকে শ্রেষ্ঠ কোনো গ্রাম নেই। জহি যেখানে অবতীর্ণ হলেন চৈতন্য গোসাই, চৈতন্য মহাপ্রভু আমার যেখানে অবতীর্ণ হয়েছেন। বিবাদটা শুরু হচ্ছে এখান থেকেই।
চৈতন্য ভাগবতের এই মহান শ্লোক থেকেই বিবাদমান। এই শ্লোকটি সবাই মেনে নিয়েছে। আর বর্তমানে যারা নবদ্বীপবাসী, নবদ্বীপে যারা বসবাস করছে, বিশেষ গঙ্গার পশ্চিম পারে যারা আছেন, তারা বলছে চৈতন্য ভাগবততে স্পষ্ট আছে যে চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে তিনি আবির্ভূত হয়েছেন, নবদ্বীপে আবির্ভূত হয়েছেন। এখন একথাটা সত্য, চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে আবির্ভূত হয়েছেন, চৈতন্য মহাপ্রভু নদিয়াতেও আবির্ভূত হয়েছেন, এটিও আলোচ্য বিষয়। চৈতন্য মহাপ্রভু বাংলায় আবির্ভূত হয়েছেন, এটিও আলোচ্য বিষয়। তাই প্রত্যেকটা বিষয় সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করা এখন সময় এসেছে আমাদের প্রত্যেকটা মানুষের বিচার। কারণ ধর্ম নিয়ে আর কতদিন ব্যবসা করতে দেওয়া যায়, ধর্ম নিয়ে আমরা কতদিন প্রতারিত হব মানুষের কাছে। এই সকল যারা ধর্মকে প্রচার করার নামে ধর্মকে তারা তাদের জীবিকা নির্বাহের জন্য কাজে লাগাচ্ছে, ধর্মকে তারা সঠিকভাবে উপস্থাপন না করে তারা নিজেদের স্বার্থ মানুষের সামনে তুলে ধরছে। তাই এখন সময় এসেছে ধর্মটাকে সকলের সামনে, সত্যকে সকলের সামনে নিয়ে আসতে হবে, সত্যকে সকলের সামনে নিয়ে আসতে হবে। তো প্রশ্ন, কথা শুরু হচ্ছে কোথা থেকে? চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান নবদ্বীপে, এটি চৈতন্য ভাগবতে সুন্দরভাবে বর্ণন করা আছে। এখন একটি বিষয় আমাদের খুবই এবং খুবই উল্লেখযোগ্য, সেটি হচ্ছে চৈতন্য মহাপ্রভু তিনি খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন যে বিষয়গুলি আমাদের জানা অত্যন্ত এবং অত্যন্ত জরুরি। সেখানে চৈতন্য মহাপ্রভুর জন্মলীলা সম্পর্কে বলছে বৃন্দাবন দাস ঠাকুর, পূর্বে ব্রহ্মা জন্মিলেন নাভিপদ্ম হইতে, তথাপিও শক্তি নাই কিছু দেখিতে। চৈতন্য এই যে ব্রহ্মা এই জগতের প্রথম সৃষ্ট জীব, কিন্তু তথাপি এই ব্রহ্মার কোনো কি নেই, শক্তি নেই যে তিনি সব কিছু দেখতে পারেন। তাহলে সাধারণ মানুষ কিভাবে আমরা দেখতে পারি? তাই চৈতন্য মহাপ্রভু যাকে কৃপা করবেন, একমাত্র তিনিই কিন্তু এই সকল বিষয়গুলি দেখতে পারবেন। তাই আমাদেরকে চৈতন্য মহাপ্রভুর কৃপার উপরেই সব কিছু আমাদের নির্ভর করতে হবে। চলুন কথা না বাড়িয়ে আমরা এবার প্রমাণে যাই। চৈতন্য ভাগবত থেকে এই যে এখানে পয়েন্ট আউট করা আছে, এটি হচ্ছে আপনারা দেখতে পারেন চৈতন্য মহাপ্রভুর মধ্যখণ্ডের ত্রয়োবিংশ অধ্যায়ে। সেখানে চৈতন্য মহাপ্রভু সম্পর্কে যে চাঁদ কাজীর যে হয়েছিল, চাঁদ কাজী উদ্ধার করতে গিয়েছিলেন, অর্থাৎ যখন মৃদঙ্গ ভেঙে দিয়েছিল, তারপরে চৈতন্য মহাপ্রভু যে মশাল মিছিল নিয়ে তিনি যাচ্ছিলেন, সেই সব বিষয় নিয়ে এখানে আলোচনা, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে এখানে এই শ্লোকগুলি এসছে। হরিবংশে কহেন সে সব গোপ্য কথা, এতক সন্দেহ কিছু নাহি করি হয়ে থা, সেই প্রভু নাচে নিজ সংকীর্তন বিহবল, আপনে উচ্ছন্ন সকল মঙ্গল, ভাগীরথীর তীরে প্রভু নৃত্য করি যায়, আগে পাছে হরি বলি সর্বলোকে যায়। চৈতন্য মহাপ্রভু যখন কীর্তন করতে করতে যাচ্ছিলেন চাঁদ কাজের বাড়ির দিকে, তখন তিনি বলছেন ভাগীরথীর তীরে প্রভু নৃত্য করি যায়। ভাগীরথী পার হননি, কিন্তু চৈতন্য মহাপ্রভুর বাড়ি যদি বর্তমান সময়ের নবদ্বীপ অর্থাৎ গঙ্গার পশ্চিম পারে থাকে, আর আমরা ভৌগোলিকভাবে এখন দেখি চাঁদ কাজীর বাড়ি গঙ্গার পূর্ব পারে, তাহলে চৈতন্য মহাপ্রভু তিনি এখানে বলছে গঙ্গার ভাগীরথীর তীরে প্রভু নৃত্য করি যায়। চৈতন্য মহাপ্রভু ভাগীরথীর তীর ধরে ভাগীরথী না পেরিয়ে তিনি কিভাবে চাঁদ কাজীর বাড়িতে পৌঁছাতে পারেন? এর থেকে একটি বিষয় আমাদের দেখতে হবে, চৈতন্য মহাপ্রভুর বাড়ি সেই পারে ছিল যে পারে চাঁদ কাজীর বাড়ি ছিল। চাঁদ কাজীর বাড়ি গিয়েছে এটা সবাই জানে। চাঁদ কাজীর বাড়ি বর্তমান সময় ভাগীরথীর পূর্ব তীরে যে পারে মায়াপুর অবস্থিত।
তাই বৃন্দাবন দাস ঠাকুরের এই শ্লোকটিকে আমাদের অত্যন্ত গুরুত্বের সহিত এবং খুব সূক্ষ্মভাবে আমাদের গ্রহণ করা উচিত। সেখানে আরও তিনি বলছেন, লক্ষ লক্ষ কোটি কোটি হইল সম্প্রদায়, অর্থাৎ সমস্ত লোক এসেছিল। এমনকি বলা আছে, এখানে আপনারা পড়লে জানতে পারবেন, দেবতারা পর্যন্ত এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন। আনন্দে নাচিয়া সর্ব নবদ্বীপে যায়। এই ব্যক্তিগুলি কিন্তু নাচতে নাচতে, নদী পার হয়ে নয়, নাচতে নাচতে গিয়েছেন নবদ্বীপে। অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর বাড়ি এমন জায়গায় যেখান থেকে নবদ্বীপ বলতে কিছুটা দূরেও বোঝায়। তো বিষয়টা আরও গুরুত্বপূর্ণ, আরও আকর্ষণীয় বলে মনে হচ্ছে। তাই সকলে সাথে থাকবেন, অত্যন্ত সাথে থাকবেন, মানে খুব সূক্ষ্মভাবে বিচার নিয়ে সাথে থাকবেন। এই সম্পর্কে এই অধ্যায় চলছে, সেখানে বৃন্দাবন দাস ঠাকুর বলছে, এই মতো মহাপ্রভু নাচিতে নাচিতে সবার সহিত আইসেন গঙ্গা পথে। গঙ্গা পার হচ্ছে না। দেখুন, এত সুন্দর গ্রন্থ রচনা করেছেন, গঙ্গা যদি পার হয়, গঙ্গা পার বলতে কী এমন সমস্যা ছিল? গঙ্গা পার করতে খুব বেশি কি শব্দের ব্যবহার দরকার? কিন্তু গঙ্গাদাস পণ্ডিত, বৃন্দাবন দাস কিন্তু একবারও গঙ্গা পার হওয়ার কথা কখনো বলছেন না। আপনারা দেখতে পারেন, আপনাদের কাছে চৈতন্য ভাগবত যদি থাকে, যে অধ্যায়ে চাঁদ কাজী উদ্ধার করা হয়েছে, অথবা অন্য কোনো শিরোনামেও যদি থাকে, অর্থাৎ চৈতন্য মহাপ্রভু মশাল মিছিল নিয়ে চাঁদ কাজীর বাড়ি গিয়েছিলেন, যে অধ্যায়, হ্যাঁ, যে শিরোনামেই থাক, আপনারা ওই অধ্যায়টা পুরোটা পড়ুন। পড়লে আপনারা বুঝতে পারবেন যে আসলে ওখানে বৃন্দাবন দাস ঠাকুর, চৈতন্য মহাপ্রভু এবং চৈতন্য মহাপ্রভুর এই সমস্ত পার্শ্বদের যে মশাল মিছিল চলছিল, সেটি গঙ্গা পার করে মায়াপুর থেকে নবদ্বীপ অথবা নবদ্বীপ থেকে মায়াপুরে এরকম কোনো পারাপার করিয়েছেন কিনা, আর বিচার্য বিষয়, আপনারা সবাই বিচার করবেন। তো এখানে যে যতটুকু আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি না, আপাতত যতটুকু আমাদের কাছে কি বলা যায়, প্রমাণ পাওয়া যাচ্ছে। এই অধ্যায়ে বৃন্দাবন দাস ঠাকুর আবারও লিখছেন, মত্ত সিংহ যিনি কত তরঙ্গ প্রচুর, দেখিতে দেখিতে সবার হর্ষ বাড়ায় প্রচুর, গঙ্গা তীরে তীরে পথ আছে নদিয়ায়, আগে সেই পথে নাচি যায় গৌর রায়। কি বললেন? গঙ্গার তীরে তীরে পথ আছে নদিয়ায়। আগে নবদ্বীপ শব্দ ব্যবহার করেছে। অ্যাকচুয়ালি যারা এই এই সাহিত্য রচনা করেছেন, এনারা অত্যন্ত বিদগ্ধ পণ্ডিত, অত্যন্ত শুদ্ধ সত্য বৈষ্ণব সম্প্রদায়, বৈষ্ণব, এবং অত্যন্ত বড় একজন কবিকার। আর আপনারা জানেন, কবিতা লিখতে গেলে অনেক সময় উপর নিচের শব্দ মিলিয়ে অনেক ভাষা, অর্থাৎ ভাবগত বিষয় ঠিক রেখে শব্দগত বিষয় ব্যবহার করা হয়। এখানে নবদ্বীপ না ব্যবহার করে নদিয়া। এখন নদিয়া কিন্তু নবদ্বীপ কিন্তু নদিয়ার মধ্যে, সুতরাং নদিয়া শব্দটি কিন্তু অমূলক নয়। তারপরে কি বলছে, আগে আপনারে ঘাটে আগে বহু নৃত্য করি, অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর বাড়ি যেখানে ছিল তার সামনেই হয়তো কি ছিল, গঙ্গার ঘাট ছিল, সেই ঘাটের, এবং সেখানে রাস্তা ছিল, সেই রাস্তায় সকলে অনেক নৃত্য করেছেন। আপনার ঘাটে আগে বহু নৃত্য করি, তবে মাদাইয়ের ঘাটে গেলা গৌর হরি, বার কোনা ঘাটে নগরিয়া ঘাটে গিয়া, গঙ্গা নগর দিয়া গেলা শিমুলিয়া। স্পষ্ট তো এই যে ঘাটগুলি এখানে দেখাচ্ছে, এই ঘাটগুলি আপনারা যদি কেউ নবদ্বীপ পরিক্রমা করে থাকেন, সবগুলি মায়াপুরে আছে। কিন্তু তথাপি চৈতন্য এই মহাপ্রভুর জন্মস্থান সম্পর্কে বৃন্দাবন দাস ঠাকুর তিনি লিখলেন নবদ্বীপ। এখানে যেমন নদিয়া বৃহৎ অর্থে ব্যবহার করা হয়েছে, নবদ্বীপ হতে পারে বৃহৎ অর্থে ব্যবহৃত হয়েছে, কারণ এই ঘাটগুলি কিন্তু সব মায়াপুরের ভিতরে পড়ে। এরপরে আরও একটি প্রমাণ, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রমাণ, সেটি আপনারা সবাই জানেন, তারপরে জাস্ট আমি মনে করিয়ে দিচ্ছি। এটাও
আপনার কি বলে চৈতন্য ভাগবত থেকে। চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছিল আপনারা সকলে জানেন, চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস লীলা চৈতন্য ভাগবত। হ্যাঁ, আপনারা তো বলেন প্রভু আপনাদের ইস্কনের বইতে আপনারা লিখেছেন, ঠিক আছে, আপনাদের কাছে চৈতন্য ভাগবত যার যেটা আছে আপনি যেখান থেকে যে পাবলিকেশন থেকে কেনেন, আপনি চৈতন্য মহাপ্রভুর যে সন্ন্যাস লীলা সেই সন্ন্যাস লীলা শুরু করুন। বৃন্দাবন দাস ঠাকুর লিখছে, শোনো শোনো আরে ভাই প্রভুর সন্ন্যাস, যে কথা শুনিলে কর্মবন্ধ যায় নাশ। গঙ্গা পার হইয়া শ্রী গৌরাঙ্গ সুন্দর, সেই দিনে আইলেন কণ্টক নগর। আমি আবার পড়ছি, গঙ্গা পার হইয়া গৌরাঙ্গ সুন্দর, সেই দিনে আইলেন কণ্টক নগর। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস যেদিন নিয়েছিলেন সেদিন তিনি গঙ্গা পার হয়ে তারপরে তিনি গিয়েছিলেন কোথায়? কণ্টকনগরে, যেটাকে এখন কাটোয়া বলা হয়। প্রশ্ন আসছে, যদি চৈতন্য মহাপ্রভুর বাড়ি বর্তমান সময় নবদ্বীপ যেটাকে বলা হয় সেখানে যদি হয়, নবদ্বীপ থেকে যারা ভৌগোলিকভাবে আপনারা ট্রেনে যাতায়াত করেন ডাইরেক্ট চলে যাওয়া যায় আপনার কি বলে কাটোয়ায় চলে যাওয়া যায়। গঙ্গা পার হওয়ার প্রশ্ন কিন্তু আসছে না। এবং গঙ্গা তিনি যেখান থেকে পার হয়েছিলেন সেই ঘাটটি ছিল নিদয়ার ঘাট। নিদয়ার ঘাট, যে ঘাটটি বর্তমান সময় গঙ্গার পূর্ব পারে যেখানে পড়ে, মায়াপুর থেকে কিছুটা দূরে। প্রশ্ন তো আসেই যে চৈতন্য মহাপ্রভুর বাড়ি নবদ্বীপে থাকলে তিনি হঠাৎ করে গঙ্গা পার হয়ে এপারে কেন এলেন? কারণ এপারের সাথে আপনার যদি কাটোয়ায় যেতে হয় তাহলে আবার তাকে গঙ্গা পার হতে হবে। তাহলে এর থেকে একটা জিনিস বোঝা যায় যে চৈতন্য মহাপ্রভুর বাড়ি সেই পারে ছিল যেটি কাটোয়ায় যেতে গেলে নদী পার হতে হয়। সুতরাং আপনারাই বিচার করে দেখুন যে চৈতন্য মহাপ্রভুর বাড়ি নবদ্বীপ নাকি বর্তমান সময়ের মায়াপুর। এখন কথা হচ্ছে নবদ্বীপ শব্দ কেন ব্যবহৃত হলো। নবদ্বীপ সম্পর্কে আপনারা যদি ইতিহাস পড়েন, এই নবদ্বীপে আপনারা বল্লাল সেনের জীবনী, যারা ঐতিহাসিক আছেন বল্লাল সেনের জীবনী পড়েন, লক্ষণ সেনের জীবনী পড়েন। এই বল্লাল সেন এবং লক্ষণ সেন আপনারা গুগলে সার্চ দিতে পারেন এনাদের বাড়ি কোথায় ছিল। আমি সার্চ করেছি এই বিষয়টা জানার জন্য, যদিও বল্লাল সেন বা লক্ষণ সেন সম্পর্কে জানার আমার দরকার নেই, কিন্তু বিষয়টার সাথে যুক্ত। তাই বল্লাল সেনের বাড়ি নবদ্বীপে ছিল। আশ্চর্যের বিষয়, যখন আমি গুগল সার্চ দিতে গেলাম এবং তাদের সম্পর্কে যখন বই কিনে নিই, আমি সত্য কথাই বলছি ওদের বই কিনে নিই, তবে আমি যতটা সম্ভব নেট থেকে যে বইগুলো ওদের লাইফ হিস্ট্রিকে কভার করে সেই সব বইগুলো এই কয়েকদিন ধরেই, হ্যাঁ আপনারা জানেন যে আমি কয়েকদিন ধরে ভিডিও দিচ্ছি না, শুধু এই বিষয়টা নিয়ে রিসার্চ করছি, তো যতটা সম্ভব পড়ার চেষ্টা করেছি। এই বল্লাল সেনের বাড়ি নবদ্বীপে ছিল। কোন দ্বীপে ছিল? নবদ্বীপে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, বল্লাল সেনের যে বাড়ির যে মানে কি বলা যায় যে ধ্বংসাবশেষ, যেটাকে বল্লাল ঢিবি বলা হয়, বল্লাল ঢিবি, এটি কিন্তু আশ্চর্যজনকভাবে গঙ্গার পূর্ব পারে মায়াপুরের দিকে নয়, এটি জাস্ট বামনপুকুর বাজার থেকে কিছুটা সামনে যেতে হয়। আপনারা গুগল সার্চ করেও এখনও ম্যাপে, আপনি ম্যাপে দেখুন, যদি এই কথা এখানেই আপনি না হয় পোস্ট করে রাখুন, বিশ্বাস পরে করবেন। আপনি এখনই বল্লাল ঢিবি আপনি গুগল ম্যাপে সার্চ দিন, তারপরে আপনি স্যাটেলাইট ইমেজ করে দেখুন, এটি গঙ্গার পূর্ব পারে পড়ে, যে পারে মায়াপুর এখন বর্তমান। তাহলে বোঝা যাচ্ছে যে তৎকালীন সময় নবদ্বীপ বলতে এই মায়াপুর যে পারে রয়েছে সেই পারটিকেই বোঝাতো। এখন কথা হচ্ছে যে এটি একটি প্রমাণ। আরেকটি প্রমাণ হচ্ছে বল্লাল সেন দিঘি, একটা বড় একটা প্রকাণ্ড দিঘি করেছিল, যার নাম হচ্ছে বল্লাল দিঘি। আশ্চর্যজনকভাবে
এই বল্লাল দিঘি গঙ্গার পশ্চিম পারে নয়, পূর্ব পারে। তাহলে কি নবদ্বীপ, এখানে যে চৈতন্য ভাগবতে অথবা চৈতন্য চরিতামৃতে যে নবদ্বীপ কথা বলা হয়েছে, সেই নবদ্বীপ কি বর্তমান সময়ে গঙ্গার পশ্চিম পারের নবদ্বীপ, নাকি সত্যিকারের সেই বল্লাল সেনের যে রাজধানী ছিল, সেই রাজধানী এই পূর্ব পারের নবদ্বীপকে প্রকাশ করছে? বিচার আপনাদের, বিচার আপনাদের, কিন্তু সত্য জানা চাই, সত্য উন্মোচন হওয়া চাই। ধর্ম নিয়ে ব্যবসা চলবে না, ধর্ম নিয়ে ব্যবসা বন্ধ করতে হবে। মানুষ শিক্ষিত হতে শুরু করেছে, মানুষ জানতে ইচ্ছা করতে শুরু করেছে, মানুষ জানতে চায়। তাই সময় এসেছে যে যার ধর্ম জেনে নিন, বুঝে নিন। বল্লাল ঢিবি স্যাটেলাইট ইমেজ দেখুন, বল্লাল দিঘি, বড় বিশাল বড় পুকুর যেটাকে বলা হয় বল্লাল দিঘি, সেই দিঘি মায়াপুরের পারে। তাহলে বিচার করুন নবদ্বীপ বলতে কোনটাকে বোঝায়। এটি তো গেল চৈতন্য ভাগবতের রেফারেন্স, যেটি নিয়ে বিবাদ, যে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান কোথায়? নবদ্বীপ। নবদ্বীপ বলতে ওই পারকে বোঝায় নাকি, মানে পূর্ব পার নাকি পশ্চিম পার, এটি হচ্ছে মোটামুটি একটা প্রমাণ আপনারা পেয়েছেন। দুটি তিনটি জিনিস আপনারা লক্ষ্য করুন। এক, প্রথমে চিন্তা করুন চৈতন্য মহাপ্রভু চাঁদকাজির বাড়ি যখন গিয়েছিলেন তখন তারা নদী পার হয়েছিল কিনা। দ্বিতীয়ত হচ্ছে চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেছিলেন তখন যদি নবদ্বীপ পারে থাকে তাহলে গঙ্গা পার হওয়ার দরকার নেই, কিন্তু তিনি গঙ্গা পার হয়ে সাঁতরে পার হয়ে গিয়েছিলেন এবং নিদয়ার ঘাট দিয়ে গিয়েছিলেন। সেই নিদয়ার ঘাট আজও এ পারে রয়েছে, মানে আপনার মায়াপুরের পারে রয়েছে। 3 নম্বর প্রমাণ হচ্ছে চৈতন্য মহাপ্রভুর বাড়ি নবদ্বীপ যদি হয়, সেই নবদ্বীপ তো বল্লাল সেনের বাড়িও ছিল, আর সেটি বল্লাল ঢিবি এখনও রয়েছে। আপনারা ঐতিহাসিকভাবে আসতে পারেন, আসুন, মায়াপুরের পাড়ে রয়েছে। বল্লাল দিঘি আজও মায়াপুরে অবস্থান করছে, যদিও ওটা মায়াপুরের ভিতরে না, ওটা বামুনপুকুর এরিয়ার ভিতরে পড়ে। মায়াপুর আলাদা একটি গ্রাম। যাই হোক, চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে এসেছেন। হ্যাঁ, তবে কোন নবদ্বীপে বিচার করার বিষয়। চৈতন্য ভাগবত সম্পর্কে আমরা এটি জানতে পারছি। এখন আরেকটি বিষয়, এটি হচ্ছে মুরারিগুপ্তের কর্চা। এগুলি হচ্ছে এক একটা খুব গুরুত্বপূর্ণ প্রমাণ, জানেন। এইসব বইগুলো অত্যন্ত রেয়ার বই, অত্যন্ত রেয়ার বই, সবার কাছে নেইও, রাখেও না অনেকে। এই মুরারিগুপ্ত এবং চৈতন্য মহাপ্রভু এনাদের সম্পর্কে মুরারিগুপ্তের এখানে ইতিহাসে, এটাও চৈতন্য ভাগবতে আছে। চৈতন্য ভাগবত থেকেই এখানে ইতিহাস তুলে দিয়েছেন। শ্রীবাস পণ্ডিত আর শ্রীরাম পণ্ডিত, শ্রীচন্দ্রশেখর দেব ত্রৈলোক্য পূজিত, ভবরক নাশবদ্ধ মুরারি তার নাম, শ্রীহট্টে এসবের বৈষ্ণবের অবতার। এই যে ব্যক্তিগুলি, এরা বর্তমান সময় বাংলাদেশের সিলেটে এরা জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু পরবর্তীতে এনারা কি করেন, এখানে বলছেন যে ইহারা এবং আরও অনেকে শ্রীহট্ট অর্থাৎ সিলেট যেটাকে বলা হয়, গৌরাঙ্গের পিতা শ্রী জগন্নাথ মিশ্র পুরন্দরের সহিত নবদ্বীপে এক পাড়ায় বাস করিতেন। ইহাদের পরস্পরের বেশ সম্প্রীতি ছিল, এক পাড়ায় ছিল। বর্তমান সময় যদি আপনি মুরারিগুপ্তের বাড়ি দেখেন, চৈতন্য মহাপ্রভুর বাড়ি দেখবেন, এটা একটা পাড়া, খুব সুন্দর একটি পাড়া, আপনি দেখলেই বুঝতে পারবেন। আমি জানি না নবদ্বীপের অবস্থা। চৈতন্য মহাপ্রভু মুরারিগুপ্ত যে কর্চা দিয়েছেন, মুরারিগুপ্তের কর্চায়, সেই কর্চায় চৈতন্য মহাপ্রভু সম্পর্কে তিনি বলছেন, নবদ্বীপ বতীষু ভূমিষু দ্বিজবর্জৈর অভিনন্দিত হরি, নিজ পীতু সুখদ গৃহে সুখম নিবাস, বেদ সরঙ্গ সহিতম, নিপপাঠে গুরু গৃহে বসন, পরিচর্যার অভিরত
শুচিব্রত স চ বিশ্বম্ভর সঙ্গক হরি যুগ ধর্ম চরণায় ধর্মী নাম। বলছে নবদ্বীপ যুক্ত নবদ্বীপবতীষু, নবদ্বীপবতীষু নটা দ্বীপ, নবদ্বীপ বলতে এখানে নটা দ্বীপ, নবদ্বীপ যুক্ত ভূমিখণ্ড, অন্তর্দ্বীপ, মধ্যদ্বীপ, এরকম যে নটা দ্বীপ আছে। ব্রাহ্মণ বর্জগণ কর্তৃক অভিনন্দিত সেই হরি গৃহে সুখে বাস করিতে করিয়া নিজ পিতা মাতা জগন্নাথ ও শচীদেবীকে সুখদান করিয়াছেন এবং গুরু গঙ্গাদাস পণ্ডিতের গৃহে তিনি গমন করিয়া শিক্ষা কল্পাদি সরঙ্গযুক্ত সমগ্র বেদ সংহিতা অধ্যয়ন করিয়াছেন। তিনি তৎকালে পবিত্রভাবে গুরুদেবের পরিচর্যায় রত ছিলেন। হরি প্রকট লীলার নাম বিশ্বম্ভর, তিনি যুগোচিত ধর্ম আচরণ করিবার জন্য। এখান থেকে বোঝা যায় এই মুরারিগুপ্তের বাড়ি আর চৈতন্য মহাপ্রভুর বাড়ি কিন্তু একই পাড়ায়, বৃন্দাবন দাস ঠাকুরের মতে, এবং বর্তমান সময়ে আমরা মায়াপুরে দেখি একই পাড়ায় রয়েছে। এবং এই মুরারিগুপ্ত নিজের বাড়ি সম্পর্কে এবং চৈতন্য মহাপ্রভুর বাড়ি সম্পর্কে নবদ্বীপ প্রচার করেছেন। স্বভাবত সবাই এরকম হয়। দেখুন, আমরা যখন ক্যাম্পাসে প্রচার করি, আমরা যখন কারো কাছে গ্রন্থ প্রচার করতে যাই, যখন শুনি যে প্রভু বাড়ি কোথায়, অনেকের বাড়ি হয়তো বারাসাত, বলে কলকাতা থেকে এসেছি। অনেকের বাড়ি টালিগঞ্জ, এসে বলে কলকাতা থেকে এসেছি। অনেকের বাড়ি হয়তো আপনার সল্ট লেক, বলে কলকাতা থেকে এসেছি। আলাদা আলাদা নাম থাকলেও তারা সবাই এক বৃহৎ জায়গার নামকরণ সবাই প্রচার করেন নিজের, যে আমি কলকাতা থেকে এসেছি। কিন্তু সবাই কিন্তু কলকাতা থেকে আসে না। কলকাতার ভিতরেও কিন্তু ছোট ছোট নিউ টাউন আছে, আপনারা জানেন, বিভিন্ন ধরনের নাম আছে। তো কি মনে হয় যে কলকাতা বলা তাদের জন্য কি অপরাধ, অথবা নিজের জায়গাটা না বলাটা কি তাদের জন্য অপরাধ? সুতরাং বৃন্দাবন দাস ঠাকুর মুরারিগুপ্ত নিজের বাড়ি সম্পর্কে নবদ্বীপ বলেছে। এই বিষয়টি বৃন্দাবন দাস ঠাকুরের বাড়ি এটা নয়, মুরারিগুপ্তের বাড়ি ছিল এটি। মুরারিগুপ্ত এপারে আপনার কি বলে মায়াপুরের পাড়ে ওনার বাড়ি ছিল। তাই ওনার বাড়ি সম্পর্কে, কারণ ওনার বাড়ি বলাল দিঘির পাশে এবং ওনার বাড়ির সামনে, তৎকালীন সময় সামনে বলা যায় আপনার কি বলা যায় যে বল্লাল সেনের যে রাজার যে বাড়ি, সেই বাড়ি ছিল। সুতরাং উনি ওইভাবেই হয়তো বলেছেন। যাই হোক, বিচার আপনারা করবেন, বিভিন্নভাবে আপনারা বিচার করবেন, বিচার করতে সম্পূর্ণ স্বাধীন আপনারা। এরপরে চৈতন্য মঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন কিনা, চৈতন্য মঙ্গল। এই চৈতন্য মঙ্গলে একটি বিষয় আমরা দেখব, সেটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস লীলা। আমরা কি ওটা হচ্ছে চৈতন্য ভাগবত থেকে আমরা পড়েছি, এখন আমরা চৈতন্য মঙ্গল থেকে আমরা দেখব। সেখানে আপনারা চৈতন্য মঙ্গল যে কোনো জায়গা থেকে কিনতে পারেন এবং আপনারা চৈতন্য মহাপ্রভু যে সন্ন্যাস লীলা, সে সন্ন্যাস লীলা আপনারা পড়বেন। প্রাতকালে উঠি প্রভু প্রাত ক্রিয়া করি, সন্ন্যাস করিব দাঁড়াইল গৌর হরি, কণ্টক নগরে আছে ভারতী গোসাই, সন্ন্যাস করিব তথা পণ্ডিত নিমাই, আর একান্ত করিয়া মনে কইল বিশ্বম্ভর, যাত্রাকালে লইল দক্ষিণ না সরসর, চলিলা তো মহাপ্রভু গঙ্গার সমীপে, গঙ্গার পাশে তিনি গিয়েছিলেন, গঙ্গা সন্তরণে যান ছাড়ি নবদ্বীপে। এখানে বলছে গঙ্গা সন্তরণে যান ছাড়ি নবদ্বীপে, অর্থাৎ তিনি নবদ্বীপ ছেড়ে গিয়েছিলেন গঙ্গা সাতটে পার হয়ে। এগুলো কিন্তু ইতিহাস, এইসব বই, এইসব শাস্ত্রগ্রন্থ, এগুলি শুধু আমাদের শাস্ত্রগ্রন্থ নয়, এগুলো চৈতন্য মহাপ্রভুর ইতিহাস, রিয়েল হিস্ট্রি, গুরু পরম্পরায় প্রাপ্ত করা হিস্ট্রি। সুতরাং এগুলিকে আমাদের মান্যতা দিতে হবে। শুধু বলেছে নবদ্বীপে জন্মগ্রহণ করেছেন, নবদ্বীপ এখানেও তো বলছে নবদ্বীপ, কিন্তু এখানে নবদ্বীপ ছেড়ে গিয়েছেন। এখন আপনারাই বলুন, নবদ্বীপে সাপে যাওয়া দরকার হয় কাটোয়া যেতে গেলে? যারা যাতায়াত করেন আপনারা বলুন। যাই হোক, গঙ্গা নমস্কারী নবদ্বীপ ছাড়ি যায়, বরজ পড়িল যেন সবার মাথায়, গঙ্গা নমস্কারী নবদ্বীপ ছাড়ি যায়। এখানেও বলছে নবদ্বীপ ছেড়ে তিনি চলে গিয়েছেন, গঙ্গা পার হয়ে তারপরে নবদ্বীপ ছেড়ে গিয়েছেন। বিচ্ছেদে বিয়োগময় হইল নবদ্বীপে, শোকের পর্বত যেন সবাকার চাপে। এবং এই শোকে সকলে বিচ্ছেদ। তাহলে মুরারিগুপ্তের নবদ্বীপ, বৃন্দাবন দাস ঠাকুরের নবদ্বীপ
আর এই চৈতন্য মঙ্গলের এই যে নবদ্বীপ, নবদ্বীপ বলতে কি আসলে নবদ্বীপ পশ্চিম পারে নাকি পূর্ব পারের নবদ্বীপ, সেটা আপনারা বিচার করবেন। আসেন গোবিন্দ দাসের কর্চা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, লাইটে অনেক সময় রিফ্লেক্ট করে। গোবিন্দ দাসের কর্চা, এই গোবিন্দ দাস সম্পর্কে বলতে, এই গোবিন্দ দাস হচ্ছে লাস্ট পর্যন্ত চৈতন্য মহাপ্রভুর সেক্রেটারি ছিলেন, যেটা সন্ন্যাসীর সেক্রেটারি বলে, মানে পার্ষদ। চৈতন্য মহাপ্রভু যখন তিনি তার গৃহে ছিলেন তখন থেকে এই গোবিন্দ দাস তার সাথে ছিলেন, এবং এই গোবিন্দ দাস চৈতন্য মহাপ্রভুর এতটা কাছে, আপনারা যদি ইতিহাস পড়েন, এই গোবিন্দ দাসই একমাত্র ব্যক্তি যিনি চৈতন্য মহাপ্রভুর, সবসময় চৈতন্য মহাপ্রভুর ধ্বংসাবশেষ খেয়েই এনার জীবনযাপন চলেছে। অ্যাকচুয়ালি বৈষ্ণবদের একটা উচ্ছিষ্ট পাওয়া, এটি অনেক বড় ভাগের। আর এই গোবিন্দ দাস চৈতন্য মহাপ্রভুর এত প্রিয় যে স্বয়ং সাক্ষাৎ ভগবান, উনি সবসময় ওনার ধ্বংসাবশেষ ধ্বংসাবশেষ না, কী বলে, প্রসাদের যে উচ্ছিষ্ট, চৈতন্য মহাপ্রভুর প্রসাদের উচ্ছিষ্ট তিনি সবসময় এই গোবিন্দ দাসকে দিতেন। এই গোবিন্দ দাস শেষ অবধি ওনার সাথে ছিলেন। এনার অনেক মহিমা। ইনি চৈতন্য মহাপ্রভু বাড়িতে ছিলেন এবং সন্ন্যাসের সময় উনি চলে গিয়েছিলেন। এরপরে পুরীতে ছিলেন, এরপরে যেখানে যেখানে গিয়েছেন চৈতন্য মহাপ্রভুর সাথে উনি ছিলেন। এই আপনার কি বলে গোবিন্দ দাস, তিনি কি বলছেন চৈতন্য মহাপ্রভুর সাথে যখন তিনি তার বাড়িতে চলে এলেন, তিনি বলছেন, শ্রীবাস অঙ্গন হয় ঘাটের উপরে, প্রকাণ্ড এক দিঘি হয় তাহার নিরয়ে, বল্লাল রাজারও বাড়ি তাহার নিকটে, ভাঙাচুর প্রমাণ আছে তার বটে। শ্রীবাস ঠাকুরের বাড়ি এমন জায়গায়, শ্রীবাস ঠাকুরের বাড়ি হচ্ছে ঘাটের উপরেই ছিল, এবং তার পাশে কিসের ঘাট, একটা প্রকাণ্ড দিঘি ছিল। সেই দিঘিটি কি, সেই দিঘিটি বলা হচ্ছে যে বল্লাল সেনের হ্যাঁ, যে রাজার বাড়ি তার কাছে ছিল, অর্থাৎ শ্রীবাস অঙ্গনের পাশেই বল্লাল সেনের বাড়ি থাকার কথা। এটি কিন্তু ইনি কিন্তু ছিল, এই ব্যক্তি কিন্তু এমন না যে আমার আপনার কাছ থেকে শুনে লিখেছে, মানে অনেক পরের ব্যক্তি না কিন্তু। চৈতন্য মহাপ্রভু যখন আপনার কি বলা হয় সন্ন্যাসের আগে তিনি যার গৃহে ছিলেন, তিনি যখন তার গৃহে ছিলেন, এই গোবিন্দ দাস তার গৃহে থাকতেন, এবং চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন পূজার ফুল তোলা বা বিষ্ণুপ্রিয়া মাতার বিভিন্ন কাজ করে দেওয়া। মেবি এখানে বিষ্ণুপ্রিয়ার নাম এই কারণে বলছি, উনিও বিষ্ণুপ্রিয়ার নাম বলেছে, মানে চৈতন্য মহাপ্রভুর লক্ষ্মীপ্রিয়া আগে ছিলেন, তো লক্ষ্মীপ্রিয়ার নাম এখানে নেই। যখন বিষ্ণুপ্রিয়া অর্থাৎ দ্বিতীয়বার বিবাহ করে তারপর থেকেই মেবি এই গোবিন্দ দাস ওনার সাথে ছিলেন, তো সেই জন্য বিষ্ণুপ্রিয়া মাতার নামই বলা হচ্ছে। এবং সচী মায়ের যত কাজ আছে ইনি করে দিতেন, আর ইনি খেতে খুব পটু ছিলেন, খুব প্রসাদ পেতেন, আর চৈতন্য মহাপ্রভুর সাথে সাথে সব জায়গায় যেতেন। চৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপাপ্রাপ্ত, বিশেষ আদরের ব্যক্তি ছিল এই গোবিন্দ দাস। আর এই গোবিন্দ দাস চৈতন্য মহাপ্রভুর কৃপাপ্রাপ্ত বিধায় সমস্ত বৈষ্ণব সমাজ গোবিন্দ দাসের প্রতি, কারণ সকলের প্রিয় পাত্র হচ্ছে চৈতন্য মহাপ্রভু। আর এই চৈতন্য মহাপ্রভুর দেখাশোনার ভারই একমাত্র বলতে পারেন যে গোবিন্দ দাসের ছিল। তো এই গোবিন্দ দাস বলছে যে শ্রীবাস অঙ্গনে যেহেতু প্রায় যাতায়াত ছিল ওনার, তো শ্রীবাস অঙ্গনের বাড়ি বল্লাল রাজার বাড়ির পাশে ছিল। সুতরাং নবদ্বীপ বলতে কি গঙ্গার পশ্চিম পার নাকি পূর্ব পার, বোঝার বিষয় আছে, আপনারা বিচার করবেন। হ্যাঁ, আর বিচার করে না বুঝতে পারলে তখন আর কি করা, কিছুই করার নেই। তারপরে তিনি এই গোবিন্দ দাসের কর্চা থেকেই, আমি আবারও পড়ছি, গোবিন্দ দাসের কর্চা থেকে তিনি বলছেন, গঙ্গার উপরে বাড়ি অতি মনোহর, 5খানি বড় ঘর দেখিতে সুন্দর, নগরের দক্ষিণ সীমায় প্রভুর বাস, হরিনামে মত্ত প্রভু সদাই উল্লাস, প্রকাণ্ড এক দিঘি হয় নিরয় তাহার। চৈতন্য মহাপ্রভুর বাড়ির পাশেও এটি ছিল। কেহ কেহ বলে যারে বল্লাল সাগর, পয়েন্ট, সেই উকিলদের মতো বলতে হয়, পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড। গোবিন্দ দাস এই বাড়িতে ছিলেন,
চৈতন্য মহাপ্রভুর বাড়িতে ছিলেন এবং তিনি বলছেন চৈতন্য মহাপ্রভুর গৃহ সম্পর্কে বলছে, গঙ্গার উপরে বাড়ি অতি মনোহর, 5খানি বড় বড় ঘর দেখিতে সুন্দর। চৈতন্য মহাপ্রভুর বাড়িতে 5টা বড় বড় ঘর ছিল এবং সেই বাড়ির ভিতরে 5টা ঘরের ভিতরে যেটি দক্ষিণ পাশে ছিল সেই বাড়িতে প্রভু, সেই ঘরে প্রভু থাকতেন এবং তিনি সবসময় হরিনামে মত্ত থাকতেন, সদা উল্লাস থাকতেন। প্রকাণ্ড এক দিঘি হয় প্রভুর নিরয় তাহার, ঠিক প্রভুর বাড়ির, চৈতন্য মহাপ্রভুর বাড়ির পিছনে হয়তো প্রচণ্ড একটা বড় একটা জলাশয় বলেন, দিঘি ছিলেন, যা বলেন ছিল। এবং গোবিন্দ দাস এই কথাটা এভাবে বলছেন, কেহ কেহ বলে যারে বল্লাল সাগর, অর্থাৎ তখন দিঘিটা যেহেতু তার উপরে আছে নিরয়ে তাহার, তাই এখানে বল্লাল সাগর, কারণ দিঘি অনেকটা বড়, সাগর রূপক অর্থে ব্যবহৃত। অর্থাৎ এক কথায় বল্লাল দিঘির পাড়ে চৈতন্য মহাপ্রভুর এবং শ্রীবাস ঠাকুরের বাড়ি ছিলেন। যে বল্লাল দিঘি আজও বল্লাল দিঘি মায়াপুরে অবস্থিত। আজও আপনারা আসুন মায়াপুরে দেখে যান, মায়াপুরে অবস্থিত। এটা ইতিহাস। সুতরাং সময় এসেছে সত্য প্রকাশ করতে হবে, সময় এসেছে সত্যকে সকলের সামনে তুলে ধরতে হবে। গোবিন্দ দাস আরও বলছেন, একদিন সন্ধ্যাকালে শ্রীবাস অঙ্গনে বসিয়া আছেন প্রভু লয়ে ভক্তগণে, এমন সময় মোর অবধূত রায়, মানে নিত্যানন্দ, অবধূত নিত্যানন্দকে বলা হয়, পুন পুন যমুনা বলিয়া ফুকারায়। এরা এই কথাগুলি কোথায় হচ্ছে? শ্রীবাস অঙ্গনে। ভালো করে পয়েন্টটা মাথায় রাখবেন, এই কথাগুলি হচ্ছে শ্রীবাস অঙ্গনে সন্ধ্যাবেলায় এবং সেইখানে নিত্যানন্দ প্রভু পুন পুন যমুনা বলিয়া ফুকারায়, ফুকারায় শব্দ এখানে ভাঙানো হয়েছে চিৎকার করে বলা অথবা কেঁদে কেঁদে বলা, দুটি হতে পারে। আপাতত চিৎকার করে বলার কথাই এখানে উল্লেখ করা হচ্ছে। অর্থাৎ নিত্যানন্দ প্রভু, বলরাম, চৈতন্য মহাপ্রভু, কৃষ্ণ এরা যমুনার পারে দাপর যুগে ছিল, যমুনার প্রতি ওনাদের বিশেষ টান। এখানে সেই কথা তাদের হয়তো মনে পড়েছে, পুনঃ পুনঃ যমুনা বলিয়া ফুকারায়, এই মতো রাসেরও স্থলে যমুনা ঘাট, কাহা শত শত গোপী কাহা সেই নাট। অর্থাৎ এই যে যমুনার ঘাট হচ্ছে রাসস্থলী এবং সেখানে শত শত গোপী থাকতো, সেই শত শত গোপী আজ কোথায়? সেই নাট মানে সেই নায়ক আজ কোথায়? হ্যাঁ, ওনারা কোথায় আছে? তাই পরে নিতাইয়ের কথা শুনি প্রভুর বেগ ভরে, ধাইয়া গিয়া ঝাঁপ দিলা বল্লাল সাগরে। হারি বল। এইবার আপনারা বলুন, সন্ধ্যাকালে শ্রীবাস অঙ্গনে বসে নিত্যানন্দ ঠাকুর যমুনার কথা মনে করেছে, সেই যমুনার কথা শুনে চৈতন্য মহাপ্রভু অত্যন্ত ভাবে বিহ্বল হয়ে পড়েছে এবং তিনি ধাইয়া গিয়া কি বলছে, ঝাঁপ দিলা বল্লাল সাগরে, তিনি এই বল্লাল দিঘিতে তিনি ঝাঁপ দিয়ে পড়লেন। যেভাবে এর আগে আপনি জানেন যে যমুনা মনে করে গঙ্গায় তিনি ঝাঁপ দিয়েছিলেন, যমুনা মনে করে তিনি সমুদ্রে এরকম ঝাঁপ দিয়েছিলেন। তো যমুনার প্রতি স্বভাবত কৃষ্ণের যে প্রেম সেটি তো রয়েছে, আপনারা সবাই জানেন। এখানে বল্লাল দিঘি, এখন কথা হচ্ছে যে পশ্চিম পারে যদি চৈতন্য মহাপ্রভুর বাড়ি হয়, তাহলে ওখান থেকে ধাইয়া গিয়া ঠিক গঙ্গা পার করে এসে তারপরে বল্লাল দিঘিতে পড়ার কি দরকার আছে? বল্লাল দিঘিতে গঙ্গায় তো পড়তে পারতো, বল্লাল দিঘিতে পড়ার দরকার কি? অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর বাড়ি, শ্রীবাস অঙ্গন, এরা সব বল্লাল দিঘির পাড়ে ছিল। আর বল্লাল দিঘি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর বাড়ি যে পারে, অর্থাৎ এখন বর্তমান সময় মায়াপুরে। সুতরাং এর থেকে প্রমাণিত হয় চৈতন্য মহাপ্রভুর বাড়ি বর্তমান সময়ে যে নবদ্বীপে দেখানো হয় সেটি নবদ্বীপে নয়, সেটি হচ্ছে মায়াপুর গ্রামে। আরও প্রমাণ আছে। এটি হচ্ছে প্রেম বিবর্ত গ্রন্থ। আপনি অনেক সময় লাইট রিফ্লেক্ট আপনারা দেখতে পান। প্রেম বিবর্ত। এই যে গ্রন্থগুলি দেখাচ্ছে এগুলো কিন্তু সব ইসকনের নয়, কিন্তু সব কিন্তু ইসকনের বাইরে। আপনারা আবার বলেন ইসকন থেকেই তো এগুলি করছে, এগুলি বাইরের প্রকাশনা। দেখুন এসব বাইরের প্রকাশনা, ইসকনের বই একটাও না। আগেরগুলো ছিল, পরবর্তীতে খরচাগুলো ইসকনের, এটিও ইসকনের নয়, এটিও ইসকনের নয়। এটি হচ্ছে প্রেম বিবর্ত। এই গ্রন্থটির লেখক হচ্ছে, সম্পর্কে একটু না বললে আপনারা বুঝতে পারবেন না, জগদানন্দ পণ্ডিত। এই জগদানন্দ পণ্ডিত হচ্ছে চৈতন্য মহাপ্রভুর বাল্যবন্ধু। বাল্যবন্ধু সম্পর্কে বলা হয় গদাধর পণ্ডিত, তারপর হচ্ছে আপনার জগদানন্দ পণ্ডিত আর চৈতন্য মহাপ্রভু, এই তিনজন অত্যন্ত বাল্যবন্ধু। মুরারিগুপ্ত চৈতন্য মহাপ্রভুর থেকে, মুরারিগুপ্তর যে হিস্ট্রি আমরা পাই সেখান থেকে আমরা দেখি চৈতন্য মহাপ্রভু থেকে 15 বছরের সিনিয়র ছিলেন। চৈতন্য মহাপ্রভু গঙ্গাদাস পণ্ডিতের টোলে পড়তেন। ওই সময় চৈতন্য মহাপ্রভু অত্যন্ত বিদগ্ধ পণ্ডিত ছিলেন।
মুরারিগুপ্ত গঙ্গাদাস পণ্ডিতের টোলের স্টুডেন্ট এবং ওনার সময় উনি বিদগ্ধ পণ্ডিত ছিলেন। সুতরাং উনি অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ছিলেন। চৈতন্য মহাপ্রভুর 15 বছরের সিনিয়র, তাহলে বুঝতে পেরেছেন চৈতন্য মহাপ্রভু ছোটোবেলা থেকে তিনি দেখেছেন। যাই হোক, গঙ্গার এই কী বলে জগদানন্দ পণ্ডিত হচ্ছে চৈতন্য মহাপ্রভুর বাল্যবন্ধু। আমাদের যেমন বাল্যবন্ধু হয় না, 1, 2, 3 এভাবে যাদের সাথে পড়েছি, এরা একই গ্রামের ছেলে। জগদানন্দ পণ্ডিত, গদাধর পণ্ডিত এবং চৈতন্য মহাপ্রভু। এবং এনাদের ভিতর আরও অনেকে ছিল, কিন্তু এনাদের ভিতরে অনেক সখ্যতা ছিল এবং এতটাই সখ্যতা যে এনারা একসময় কী করেন, চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিলে এনারাও ঘর বাড়ি ছেলে চৈতন্য মহাপ্রভুর সাথে চলে যান। তাই বাল্য ঘটনা স্মরণে জগদানন্দ পণ্ডিত তিনি বলছেন, একদিন শিশুকালে দুজনতে পাঠশালে কন্দল করেনু হাতাহাতি। বুঝতে পেরেছেন তো আপনারা? এমন সম্পর্ক ছিল, এরা মারামারি পর্যন্ত করত শিশুকালে। কন্দল, এমন কন্দল করিনু হাতাহাতি ছোটবেলায়। মায়াপুরে গঙ্গা তীরে পড়িয়া দুঃখের ভারে কান্দিলাম একদিন রাতি। জাস্ট আমি মায়াপুরে, এখানে সুন্দর সুন্দর কথা আছে, যদি আপনারা পান কিনবেন পড়বেন। মায়াপুরের গঙ্গা তীরে, কি মনে হয় নবদ্বীপে যদি মারামারি করে গঙ্গা পার হয়ে মায়াপুরে এসে কি এই ব্যক্তি এক রাত এই জায়গায় শুয়েছে? এবং ওই সময় লেখা আছে এখানে সারা রাত শুয়েছিল, মানে মাটিতে শুয়েছিল। মায়াপুরে এসে শুয়ে থাকবে বাড়ি ছেড়ে? যদি চৈতন্য মহাপ্রভুর বাড়ি নবদ্বীপে হয়, তাহলে জগদানন্দ পণ্ডিতের বাড়িও আপনার নবদ্বীপে। এখন নবদ্বীপে মারামারি করে ছোটোবেলায়, ওই ছোটোবেলায়, এটা কিন্তু শিশুকালে বলা হচ্ছে, শিশুকালে ছোটোবেলায় মারামারি করে রাগ করে গঙ্গা পার হয়ে সারা রাতে সে মায়াপুরে পড়ে থাকবে। পরের দিন কিন্তু সকালবেলায়, এই সকালবেলা ঠিক না, মধ্যরাত্রে চৈতন্য মহাপ্রভু আর গদাধর পণ্ডিত ওনারা গিয়েছিল ওনাকে ডেকে নিয়ে আসতে। চৈতন্য মহাপ্রভু অত্যন্ত প্রিয় জানেন এরা। যাই হোক, এটা আলাদা লীলার, যদি কখনো সুযোগ হয় আপনাদের সাথে বিচার করুন আপনারা। অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর বাড়ি, অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে মায়াপুর, কারণ জগদানন্দ পণ্ডিত তিনি বলছেন তার বাড়ি হচ্ছে মায়াপুর। জগদানন্দ পণ্ডিত চৈতন্য মহাপ্রভু প্রিয় বন্ধু। নিজের বাড়ি সম্পর্কে কেউ উল্টোপাল্টা তথ্য দিবে না, আপনারাও দিন না, আমরাও দিই না, আর ওনারা তো দিবেনই না। চৈতন্য এই গ্রন্থে আরও আছে, ছোটি গ্রন্থ আপনারা নিলে পড়তে পারেন। এখানে বলা হচ্ছে গদায় গৌরাঙ্গ। আচ্ছা, এনারা একবার কি গিয়েছিলেন অলকার তীরে। অলকার তীর হচ্ছে আপনার যেটাকে এখন কি বলে নৃসিংহপল্লীর পাশে এখনও সেই লেকটা আছে যার নাম হচ্ছে অলকানন্দ নদী। তো সেই ওখানে গিয়েছিলেন। ওখান থেকে ও যে তখন বন ছিল, অত্যন্ত বন ছিল, সেখানে শুক পাখি, অর্থাৎ শুক পাখির কিছু কথোপকথন আছে। সেই কথোপকথনের পরে ওনারা যে ফিরে আসছেন, সে ফিরে আসার বিষয়। গদায় গৌরাঙ্গ মোর প্রাণের ঈশ্বর, আন কিছু মুখে না আইসে অতপর শুক বলছে। প্রভু বলে আমি রাধা কৃষ্ণ উপাসক, অন্য নাম শুনিলে আমার হয় শোক। এই কথা বলছে চৈতন্য মহাপ্রভু শুক পাখি শুধু রাধা, আপনার গদাই গৌরাঙ্গ, অ্যাকচুয়ালি গদাধর পণ্ডিতকেই গদাই বলা হয় এবং গদাধর পণ্ডিত হচ্ছে রাধারানী, আর গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ। তাই রাধা কৃষ্ণ গৌরাঙ্গ এবং গদাধর, আবার রাধা কৃষ্ণ স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। যাই হোক, লীলার আবেশে এগুলি হচ্ছে। প্রভু বলে, আচ্ছা, অন্য নাম শুনিলে মোর হয় শোক, হয়ে গেল। এত বলি গদাইয়ের হাতটি ধরিয়া মায়াপুরে ফিরে আইল সুখের ছাড়িয়া। কথা হচ্ছে মায়াপুরে একদিনে প্রভু মোরে খেলিতে চলিল অলকার তীরে নিবের বনেতে। তো অলকার আমি আর গদাধর আছিলাম সঙ্গে। দেখুন, একদিন প্রভু মোর খেলিতে, প্রভু খেলা, অর্থাৎ প্রভু চৈতন্য মহাপ্রভু, গদাধর পণ্ডিত এবং জগদানন্দ পণ্ডিত, এনার তিনজন খেলা করছিলেন। কোথায়? ছেলেমেয়েরা কোথায় খেলা করে? নিজের বাড়ির আশেপাশে। খেলতে চলে গেলেন কোথায়? চলিল অলকার তীরে, অর্থাৎ আপনার যেটা নৃসিংহপল্লী অলকানন্দর সেই ওখানে চলে গিয়েছিলেন। এবং ওখানে যেই
এই ঘটনা ঘটেছে। এখন কথা হচ্ছে, যদি বাড়ি হয় নবদ্বীপের পারে, গঙ্গার পশ্চিম পারে, তাহলে ওনারা এই খেলাধুলা শেষ করে এই সুখের সাথে কথা বলার পরে কেন এত বলি গদাইয়ের হাতটি ধরিয়া মায়াপুরে ফিরে আইল সুখের ছাড়িয়া? মায়াপুরে কেন ফিরে আসবে? প্রশ্ন ওঠে কিনা? যদি ওখানকার কথোপকথন শেষ, তো ওনারা সরাসরি চলে যাবে কোথায়? চলে যাবে নবদ্বীপে। কিন্তু ওনারা মায়াপুরে কেন চলে আসলেন? মায়াপুরে কেন চলে আসলেন? ওনারা মায়াপুরে, তার মানে চৈতন্য মহাপ্রভুর বাড়ি, গদাধর পণ্ডিতের বাড়ি, তারপরে আপনার জগদানন্দ পণ্ডিতের বাড়ি নবদ্বীপ নয়, মায়াপুর। তাই ছেলে মেয়ে খেলাধুলা শেষ করে বাড়ি ফিরে আসে। এনারা বলছে খেলাধুলা শুরু করেছিল বাড়ি থেকেই, গিয়েছে অলকার তীরে, ফিরে এসেছে কোথায়? খেলাধুলা শেষ করে কোথায় ফিরে আসে? বাড়িতে। সুতরাং এখান থেকে বোঝা যায় যে চৈতন্য মহাপ্রভুর বাড়ি কোথায়? মায়াপুরে। আরও আছে প্রমাণ। এখানে এই বইতেই সেখানে বলছে, ভাই রে ভজ মোর প্রাণের গৌরাঙ্গ, গৌর বিনা বৃথা সব জীবনের রঙ্গ, নবদ্বীপ মায়াপুরে শচীর অঙ্গনে, গৌর নাচে নিত্যাই নিত্য নিতাই অদ্বৈতের শনে। আর কত প্রমাণ চান? আর বৈষ্ণব সমাজ এপারে বলেন ওপারে বলেন দুই পারে বলেন, প্রত্যেকের কাছে এই বই অত্যন্ত প্রিয়, তথাপি সাধারণ মানুষকে ঠকিয়েই যাচ্ছে। সাধুরা যদি ঠকায়, তাহলে মানুষ, আমরা সাধারণ মানুষ যাব কোথায়? এই কথা এখানে স্পষ্ট করে বলা হচ্ছে। নবদ্বীপ ও মায়াপুরে শচীর অঙ্গনে, নবদ্বীপ একটা বৃহৎ জায়গা, তার ভিতরে মায়াপুর নামক ছোট্ট একটি জায়গা, যেখানে শচীর অঙ্গনে গৌর নাচে নিতাই, হ্যাঁ, গৌর নাচে নিত্য নিতাই অদ্বৈতের সাথে। সেই মায়াপুরে চৈতন্য মহাপ্রভুর বাড়ি, নবদ্বীপ নয়, নবদ্বীপের পারে নয়। স্পষ্ট নিজের এলাকা সম্পর্কে, নিজের বাড়ি সম্পর্কে, আর জগন্নাথ পণ্ডিত সম্পর্কে যদি বিশ্বাস না করেন আর কি বলবো। ওনারা বাল্যবন্ধু, ওনারা বলেছেন, আরও বলেছেন, ব্রহ্মাণ্ডের ধরণী ধন্য, ব্রহ্মাণ্ডে ধরণী ধন্য, ধরায় গৌর গৌর খনি ধন্য। প্রথমে ব্রহ্মাণ্ডের ভিতরে এই পৃথিবী ধন্য, ধরণী ধন্য, ধরায় গৌর খনি ধন্য, এই পৃথিবীর ভিতরে গৌর ভূমি ধন্য, গৌড়ে নবদ্বীপ ধন্য, দ্বাদশ অষ্টক্রোশ জগতমান্য। এই গৌড় দেশের ভিতরে আপনার নবদ্বীপ ধন্য, তার ভিতরে দ্বাদষ্ট, অর্থাৎ দষ্ট মানে কত? 10টা ক্রোশ হচ্ছে অষ্টক্রোশ যেটাকে বলা হয় সেটা। মধ্যে স্রোতস্বিনী, মাঝখানে রয়েছে কি? স্রোতস্বিনী অর্থাৎ গঙ্গা, ধন্য ভাগীরথী বেগবতী। আচ্ছা, তাহাতে মিশেছে আসি যমুনা সরস্বতী, যমুনা সরস্বতী রয়েছে। তার তীরে, তার পূর্ব তীরে সাক্ষাৎ, তার পূর্ব তীরে, আবার ভালো করে বলছি, তার পূর্ব তীরে সাক্ষাৎ গোলক মায়াপুর। এটা প্রেম বিবর্ত গ্রন্থে রয়েছে। আর কত প্রমাণ চান? যারা নবদ্বীপে বলে না, নবদ্বীপে তাদেরকে অন্তত দেখান। আর আপনি দেখান বা না দেখান, অন্তত সাধারণ মানুষ আপনারা সাবধান হয়ে যান। এই প্রেম বিবর্ত গ্রন্থ, আবার বলবেন এটা ইস্কন, এটা ইস্কনের গ্রন্থ নয়। কিছু বললেই তো বলে ওরা নিজেদের মতো লিখে রেখেছে, কি বলবো আর কি, বললেও তো শোনে না। তো তারপরে এখানে বলা হচ্ছে তার পূর্ব তীরে সাক্ষাৎ গোলক মায়াপুর। আপনারা যদি আপনাদের এলাকার কোনো ধর্মীয় গ্রন্থালয় থেকে প্রেম বিবর্ত পান, সেখানে আপনারা 11 অধ্যায়, হ্যাঁ, নবদ্বীপ দীপক, এই যে 11 অধ্যায়, আপনারা আসলে লাইট রিফ্লেকশনে এই যে এখানে 11 অধ্যায়, হ্যাঁ, রয়েছে, আপনারা দেখে নিন। 11 অধ্যায়, তার পূর্ব তীরে সাক্ষাৎ গোলক মায়াপুর, তথাই শচীগৃহ শোভে গৌরাঙ্গ ঠাকুর। চৈতন্য মহাপ্রভুর বাড়ি নবদ্বীপের ভিতরে, গঙ্গার পূর্ব তীরে, গোলক মায়াপুরে, মায়াপুরে শচীর গৃহে।
আরও প্রমাণ আছে, আরও প্রমাণ আছে এই বইয়ের ভিতরে। সেখানে দেব শিশুর স্বরূপ প্রাপ্তিতে সেখানে বলা হচ্ছে, এত বলি প্রণমিয়া দেব শিশু যায়, কীর্তনের বল রোল তোলে তবে উঠে পুনরায়। মধ্যাহ্ন হইল দেখি সকল ভক্তগণ, প্রভু সঙ্গে মায়াপুর করিল গমন। প্রভু সঙ্গে মায়াপুর করিল গমন। মধ্যাহ্ন হলো দেখি সকল ভক্তগণ, প্রভু সঙ্গে মায়াপুরে করিল গমন। দেখেছেন এনারা সবাই সাথে ছিলেন, মায়াপুরে কেন বারবার ফিরে আসছে? মহাপ্রভু এই লীলা যে করে শ্রবণ, ব্রহ্মশাপ মুক্ত হয় সেই মহাজন। যাই হোক, এখানে বলা হচ্ছে যে ওনারা এক জায়গায় গিয়েছিল, সেখানে একটি দেবশিশু অভিশপ্ত অবস্থায় ছিল, তারপরে তাকে উদ্ধার করলো। উদ্ধার করার পরে যখন দুপুর হয়ে গেছে, মধ্যাহ্ন, তারপরে সকল ভক্তগণ আবার নিজের নিজের বাড়িতে ফিরে এসছে, অর্থাৎ প্রভুর সঙ্গে মায়াপুর করিল গমন, মায়াপুরে চলে এসছে। নবদ্বীপে নিয়ে যায়নি তো মায়াপুর। আর নবদ্বীপ গেলেও সমস্যা নেই, কারণ নবদ্বীপের প্রমাণ আগে দেওয়া হয়েছে। যাই হোক, নবদ্বীপের ভিতরে যে স্পেসিফিক সেই প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করা হলো। আরও একটা রয়েছে, এটা হচ্ছে কি বলা হয়, শ্রী ভক্তি রত্নাকর। এটাও ইস্কনের বই না, এই ভক্তি রত্নাকর বই, এটি হচ্ছে নরহরি চক্রবর্তী। এই নরহরি চক্রবর্তী ঠাকুর, এখানে পুরোটা পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। এটি হচ্ছে দ্বাদশ তরঙ্গ। আপনারা কেউ যদি সংগ্রহ করতে পারেন সংগ্রহ করুন, ভক্তি রত্নাকর। হয়তো কভার পেজ চেঞ্জ হতে পারে, এটা অনেক পুরনো আমলের, এটা ইস্কনের নয়। দেখুন, এই দেখুন বই ঘর ছাপ্পা লাগানো আছে, অন্য জায়গার থেকে নেওয়া হয়েছে, আমি ছাপা লাগাইনি। হ্যাঁ, এই যে দেখুন, আমি নবদ্বীপ থেকে যে এই বইটি সংগ্রহ করে নিয়ে এসেছি, এই যে। এবং এই বইটির দাম আমার কাছ থেকে, সেটি আর দেখাবো না, বেশি রাখা হয়েছিল, যা প্রিন্টিং দাম তার থেকে বেশি। ঠিক আছে, তথাপি গ্রন্থটি আমার দরকার। তো এখানে চৈতন্য মহাপ্রভুর যে বিষয় এখানে বলা হচ্ছে, এখানে খুব সুন্দরভাবে বলা হচ্ছে, বলছে ধ্যেয়ম মহর্ষয় প্রাহুর শ্রী নবদ্বীপ ধামকম বৃন্দাবন বিদম নিত্যম বিভ্রাজন জাহ্নবী তটে শিব পঞ্চন্তীতম শক্তি সহিতম ভক্তি ভূষিতম অন্তর্মধ্যাদি নবদা দীপ দিব্যন মনোহরম তৎ পঞ্চযোজনম, তার ভিতরে 5 যোজন, পঞ্চক্রোশ যেটাকে বলা হয়, কেচিৎ দন্তি ক্রোশ সৌরকম মায়াপুরঞ্চ তন্মধ্যে যত্র শ্রী ভগবত গৃহম। এইখানে বলা হচ্ছে মায়াপুরঞ্চ তন্মধ্যে যত্র শ্রী ভগবত গৃহম, অর্থাৎ মায়াপুর, এই এত কিছু নবদ্বীপ সব কিছু বর্ণনা করার ভিতরে মায়াপুরঞ্চ তন্মধ্যে, তার ভিতরে মায়াপুর নামে একটা গ্রাম ছিল, এবং যত্র শ্রী ভগবত গৃহম, এবং যেখানে ভগবত গৃহ, যে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান। এগুলি একেবারে স্পষ্ট করে এইসব গ্রন্থে স্পষ্ট করে এগুলি উল্লেখ করা আছে। তো সুতরাং আপনারা এগুলি পড়বেন, না পড়লে এগুলো বোঝা যাবে না। এখানে আরও আছে, সর্বপ্রকারেতে নবদ্বীপ শ্রেষ্ঠ হয়, অসংখ্য প্রভুর ভক্ত যথা বিলাসায়। নবদ্বীপ মধ্যে মায়া পুরো নামে স্থান, যথা জন্মিলেন গৌরচন্দ্র ভগবান। জয়ছে বৃন্দাবনে যোগপীঠ সুমধুর, তৈছে নবদ্বীপে যোগপীঠ মায়াপুর। হ্যাঁ, এর ভিতরে মায়াপুরে, তাহলে মায়াপুর থেকেই সব কিছু। হ্যাঁ, মায়াপুরের মহিমা কেবা বা নাহি গায়, যে দেখে এবারে তার তাপ যায়।
মায়াপুরের সভাসদ ব্রহ্মা আদি ধিয়ায়, মায়াপুরের মহিমা কেন বানা গায়, যে দেখে বারেক তার তাপ যায় দূর, হেন মায়াপুর চলো আচার্য ঠাকুর, নরোত্তম রামচন্দ্রে দোহে সঙ্গে লইয়া, প্রবেশ মায়াপুর অদ্বৈত অধৈর্য হইয়া, যে পথে চলে সেই পথ কিছু দূরে, আসিলেন এক বৃদ্ধ বিপ্র ধীরে ধীরে। এভাবে সুন্দরভাবে এখানে বর্ণন করা আছে যে ওনারা মায়াপুরে এসেছিলেন। মায়াপুরে অর্থাৎ নরোত্তম দাস ঠাকুর, তারপরে এখানে নাম আছে, কার কার নাম বললাম, রামচন্দ্র, নরোত্তম দাস ঠাকুর, রামচন্দ্র, হ্যাঁ, এনারা বৃন্দাবন থেকে এসেছিলেন এই মায়াপুর দর্শনের জন্য। তারপরে এইখানে এই অধ্যায় বলছে, প্রণমিয়া 12 বার প্রভুর মন্দিরে, মায়াপুর হইতে যাত্রা কইল আতপুরে, অর্থাৎ মায়াপুর থেকে আতপুরে গিয়েছিলেন। সুতরাং সমস্ত শাস্ত্র প্রমাণাদি ভৌগোলিক বিষয় প্রমাণ সহকারে কি কি, এটা হচ্ছে আপনার শ্রী শ্রী ভক্তি রত্নাকর গ্রন্থ। কতগুলি প্রমাণ দিলাম, বাকিটা এবার আপনাদের বোঝার বিষয়। প্রেম বিবর্ত গ্রন্থ থেকে প্রমাণ দিলাম। তারপরে এটি হচ্ছে গোবিন্দ দাসের কর্চা, সব রেয়ার বই থেকে। তারপরে চৈতন্য মঙ্গল এখান থেকে। তারপরে মুরারি গুপ্তের কর্চা। এরপরে রয়েছে আপনার চৈতন্য ভাগবত। এই চৈতন্য ভাগবতটা ইস্কন থেকে বের করেছে, প্রকাশিত করেছে। এরপরে আসেন আরেকটা বিষয়, সেটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান সম্পর্কে তৎকালীন সময়, অর্থাৎ যখন যখন আপনার হচ্ছিল, মায়াপুর প্রথম নির্দিষ্ট করা হলো, এই নির্দিষ্ট করেছিলেন জগন্নাথ দাস বাবাজি এবং নেতৃত্ব দিয়েছিলেন ভক্তি বিনোদ ঠাকুর, সাথে ছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ এবং তৎকালীন সময় যে বিদ্বৎ সমাজ, বৈষ্ণব সমাজ, তারা সকলের সাথে ছিলেন। পরবর্তীতে এটি যখন ঠিকঠাক হয়ে যায়, তারপরে এখানে আপনারা যারা মায়াপুরে এসেছেন আপনারা দেখেছেন যোগপীঠের কাছেই একটা আপনার কি বলে ওটা, পোস্ট অফিস আছে, ডাকঘর। এই ডাকঘরটি তখন ছিল না। এই ডাকঘরটি যখন সরকারিভাবে ওখানে ডাকঘর স্থাপন করতে যাওয়া হয়, তখন কিছু সহজিয়া বৈষ্ণব সম্প্রদায় এটির বিরোধিতা করেন এবং এই বিষয়টি বিরোধিতার এমন পর্যায়ে যায় যে পোস্ট অফিস হবে কি হবে না, ডাকঘরটি স্থাপন হবে কি হবে না, এটা দেখে তখন বঙ্গদেশের যে পোস্টমাস্টার জেনারেল ছিলেন তিনি ডাইরেক্ট আপনার কি বলেন যে জেলা ম্যাজিস্ট্রেট, নদিয়া জেলা ম্যাজিস্ট্রেটের কাছে একটা পত্র লেখেন যে আগে এটা মীমাংসা করুন, পরে এখানে, কারণ ওনারা এটা নাম দিয়েছিল শ্রী মায়াপুর ধাম, চৈতন্য মহাপ্রভু জন্মস্থান শ্রী মায়াপুর ধাম নামেই এই আপনার পোস্ট অফিসটি করা হয়। এই কথাটি, এই নামটি ওনাদের বিরোধিতার কারণ ছিল, আর কিছু নয়। তো পরবর্তীতে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উভয় পক্ষের, অর্থাৎ যারা মায়াপুরকে চৈতন্য মহাপ্রভু জন্মস্থান বলতে চায় আর যারা এটিকে মানতে চায় না, সেই উভয় দলকে ডাকা হলো এবং উভয় পক্ষের যে প্রমাণাদি, সেই প্রমাণাদি পেশ করতে বলা হলো এবং সমস্ত প্রমাণ তৎকালীন সময় এটা ম্যাজিস্ট্রেটের সামনে দেখানো হয় এবং এ সম্পর্কে এখানে বলা হচ্ছে, ম্যাজিস্ট্রেট বাহাদুর প্রমাণসমূহে বিশিষ্ট সন্তুষ্ট হইয়া কাদের, এখানে আরও 2 লাইন আগে থেকে পড়ি, এটা হচ্ছে 1929 খ্রিস্টাব্দের 28শে আগস্ট মায়াপুরের পক্ষপাতী অর্থাৎ বিরোধী উভয় পক্ষকে কৃষ্ণনগরের শ্রী আদালতে আহ্বান করেন এবং শ্রী মায়াপুরের পক্ষ হইতে বহু গ্রন্থ, বহু প্রাচীন দলিলপত্র, গভর্নমেন্ট রেকর্ড, মানচিত্র হইতে অসংখ্য প্রমাণ প্রদর্শিত হইয়াছিল। যেমন আমি আপনাদের সাথে বিভিন্ন গ্রন্থ সহ যেগুলো দেখাচ্ছি, তো ওনারাও আরও বেশি দেখিয়েছিলেন। তার অপরপক্ষে যারা এটাকে মানতে চায় না, যুক্তি প্রমাণ কিছুই ছিল না। ম্যাজিস্ট্রেট বাহাদুর প্রমাণসমূহের বিশেষ সন্তুষ্ট হইয়া বিরোধী পক্ষের অমূলক কথাগুলিকে অগ্রাহ্য করিয়া গৌর জন্মস্থান শ্রী মায়াপুর নামে ডাকঘর স্থাপনার্থ পোস্টমাস্টার জেনারেল বাহাদুরের নিকট রায় প্রেরণ করিলেন। যে রায়টি এখনও আপনারা ইতিহাস আছে, যেহেতু এটা ম্যাজিস্ট্রেট রায়, সুতরাং আপনারা কোর্টে গেলে দেখতে পারবেন। এছাড়াও আপনার জগন্নাথ দাস বাবাজি সম্পর্কে তৎকালীন সময়, এখন কে মানে কি না মানে সে তো এখনকার বৈষ্ণব সমাজের বিষয়। জগন্নাথ দাস বাবাজির সমাধি আজও কিন্তু নবদ্বীপে রয়েছে। এই জগন্নাথ দাস বাবাজিকে বলা হয় বৈষ্ণব সার্বভৌম
বৈষ্ণব সার্বভৌম, সকলে তাকে মেনে নিয়েছিলেন। এই বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথ দাস বাবাজি চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান এই মায়াপুরকেই তিনি বলেছিলেন যে মায়াপুরই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান। এছাড়া আরও অনেক ব্যক্তি আছে যাদের আপনারা চেনেন না, সুতরাং বেকার বলা হবে। কিছু ঐতিহাসিক ব্যক্তি, এগুলি রেকর্ড হয়ে আছে। তৎকালীন সময় একজন মুসলিম ওনার নাম হচ্ছে মোজাম্মেল হক সাহেবের উক্তি আমি এই কারণে বলছি, ইনি একটা সুন্দর তথ্য দিয়েছেন। তিনি, এনার বাড়ি ছিল শান্তিপুর নিবাসী সাহিত্যিক মোজাম্মেল হক সাহেব লিখিয়াছেন যে স্থলে বর্তমান নবদ্বীপ অবস্থিত তা প্রাচীন নবদ্বীপের উপকণ্ঠ পল্লী খাস নবদ্বীপ হইতে অনেকটা দূর। অর্থাৎ খাস মানে এখানে জমির খাস না, খাস মানে হচ্ছে মানে মূল। খাস নবদ্বীপ হইতে অনেকটা দূর। উহা তখন কুলিয়া নামে পরিচিত ছিল। অর্থাৎ এনার কিন্তু অনেক আগের সাহিত্যিক কিন্তু এনারা। তো এখন যাকে নবদ্বীপ বলা হয় এটা হচ্ছে কুলিয়া নামে পরিচিত ছিল। আপনি যদি নবদ্বীপ ধামের 9টা দ্বীপ সম্পর্কে জানেন তাহলে আপনি জানেন যে বর্তমান সময়ে যেটাকে নবদ্বীপ বলা হয় এটা হচ্ছে কুলদ্বীপ বলা হয়, তো কুলিয়া বলাটা সঙ্গত। তো যাই হোক, ওনারা ওই সময়কার লোক, ওনারা কুলিয়া নামে পরিচিত। মিয়াপুর, বর্তমান সময় অনেকে এই মায়াপুরকে আগে মিয়াপুর বা মায়াপুর এবং তৎসংলগ্ন পল্লী প্রাচীন নবদ্বীপের শেষ চিহ্ন। অর্থাৎ মায়াপুর হচ্ছে আপনার নবদ্বীপের শেষ চিহ্ন। অনেকে বলে না যে গঙ্গা অনেকবার এপাশ ওপাশ করেছে, গঙ্গা এপাশ ওপাশ করলেও নবদ্বীপে আজও মায়াপুরের সেই আপনার যে মায়াপুর, ওটা বললে ভুল হবে, বল্লাল দিঘি যেটা রয়েছে, যেটা বামুনপুকুরের ওপাশে রয়েছে, মায়াপুরের পরের গ্রাম, তো সেটি কিন্তু আপনার রয়েছে। সুতরাং এতটা পরিবর্তন হয়নি। এরপরও আরও অনেক ব্যক্তি এখানে রয়েছে। কৃষ্ণনগর 1229 সালের 2রা মাঘ একটি কৃষ্ণনগর এভি স্কুলের সাধারণ সভায় এটি ওই সময় মানে প্রচুর পরিমাণে শুদ্ধ ভক্ত এসেছিল। তারপর আপনার বিদ্বৎ সমাজ যেটাকে বলা হয়, অত্যন্ত জ্ঞানী বিদগ্ধ পণ্ডিত এনারা এসেছিলেন এবং এই বিষয়টি আজও সজ্জন তোষণীর 5ম বর্ষ 11 অর্থাৎ একাদশ সংখ্যা থেকে এটা উল্লেখ আছে। 201 থেকে 207 আপনারা যদি কেউ এই বইটি খুঁজে পান আপনারা পড়তে পারেন। সেখানে সকলে মিলে ওনারা এই ঠিক করেছেন যে শ্রী নবদ্বীপ ধাম প্রচারিণী যে সভা নামনি এই বৈঠকে তারা এটি ঘোষণা করেছিল। সেই ঘোষণাটি হচ্ছে যে সকলে বল্লাল দিঘির নিকটস্থ শ্রীধাম মায়াপুরকে এক বাক্যে শ্রীমান মহাপ্রভুর জন্মস্থান বলিয়া স্থির করিয়াছেন। ওই সময় সকলে এক বাক্যে স্বীকার করেছেন, এক বাক্যে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান বল্লাল দিঘির পাড়ে। সুতরাং এছাড়া আরও অনেক আছে, আরও অনেক প্রমাণ আছে যেগুলি অনেক বিষয় বৃহৎ হয়ে যাবে। তো সব মিলে ভিডিও অনেক বড় হয়ে গেছে, 1 ঘন্টার বেশি হয়ে গিয়েছে। তো সকলের কাছে একটাই বিশেষ অনুরোধ যে এই সত্য আপনি জানলেন সকলের কাছে পৌঁছে দিন, সকলের কাছে পৌঁছে দিন, এত পৌঁছে দিন যাতে ধর্ম নিয়ে যারা ব্যবসা শুরু করেছে তাদের অন্তত মুখটা যাতে বাংলার পাঁচ হয়ে যায়, যাতে অন্তত ধর্ম নিয়ে ব্যবসাটা বন্ধ হয়, সাধারণ মানুষ না ঠকুক। সাধারণ মানুষ সত্যকে জানতে চায়। সত্য যদি সাধারণ মানুষের কাছ থেকে দূরে থাকে মানুষ কতদিন ঠকবে, আমরা কতদিন ঠকবো, এটাই হচ্ছে মূল বিষয়। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আপনারা যারা এই ধরনের সত্যের অন্বেষী, সত্য সম্পর্কে জানতে চান, শাস্ত্রের আলোকে, শাস্ত্রের ভাষায়, শাস্ত্র দলিলে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এরপরে আরও অনেকগুলো বিবাদমান বিষয় এই চ্যানেলের মাধ্যমে পরিষ্কার করে সকলের সামনে উপস্থাপন করা হবে। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। জয় শিলা প্রভুপাদ কি জয়।